শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। 21শে ফেব্রুয়ারি মানুষের ঢল নামে শহীদ মিনারে, ফুলে ফুলে ঢেকে যায় স্মৃতির মিনার। নানা আনুষ্ঠানিকতায় পালন হয় আমাদের এই শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তবে তারপরেও প্রশ্নটি থেকে যায় যে বাংলা ভাষার মর্যাদা এই সময়ে এসে আমরা কতটা ধরে রাখতে পারছি, কতটা আমরা সর্বস্তরে প্রয়োগ করতে পেরেছি আমাদের ভাষার চর্চা, কতটা শুদ্ধভাবে বলতে পারি আমাদের মায়ের ভাষা, রাষ্ট্রভাষা বাংলা। এই সব কিছু নিয়ে আজকের আয়োজনে কথা হবে প্রিয় দর্শক। আলোচনার বিষয় আমরা ঠিক করেছি 21-এর চেতনা ও সর্বস্তরে বাংলা ভাষা। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন গুণী মানুষ উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা ও নির্দেশক মামুনুর রশিদ। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সৌরভ শিকদার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। খুব আসলে মনে হয় যখন ভাবি যে বাংলায় কি শুদ্ধ করে বলতে পারছি, মাঝে মাঝে ইংরেজি ঢুকে যাচ্ছে, বাংলার সঠিক উচ্চারণটাও পারছি না, সেই জায়গায় একটুখানি নিজের কাছে দোষী দোষী মনে হয়। তবে ইতিহাস নিয়ে একটু কথা বলে তারপরে বর্তমানে আসতে চাই। মামুনুর রশিদ, আপনাকে দিয়ে শুরু করি। কেন আসলে অন্য অনেক ভাষা থাকা সত্ত্বেও পাকিস্তানে উর্দু তো একটা ভাষা, এছাড়াও বাংলা যেমন ছিল, আমাদের ছিল পাঞ্জাবি ভাষা ছিল সেখানে, সিন্ধি ভাষা ছিল সেখানে, কেন উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা বলা হলো একমাত্র উর্দুকে? এবং সেই যে আমাদের বিপ্লব, সেই যে আমাদের জেগে ওঠা, সেই যে আমাদের ভাষা সংগ্রাম, পরবর্তীতে আমাদের স্বাধীনতার নানা আন্দোলনে, নানা সংগ্রামে তার প্রভাব কী ছিল সেটা শুনবো শুরুতে। এটা একটা বড় প্রশ্ন, এবং বড় প্রশ্ন মানে হচ্ছে যে উর্দু কেন, যেখানে উর্দু পাকিস্তানের কোনো একটি জায়গায় কারো মাতৃভাষা না, তো সেই ভাষাকে কেন বলা হলো? এখন প্রশ্ন হচ্ছে যে তখন যে গভর্নর জেনারেল যিনি ঘোষণা করলেন যে উর্দু শ্যাল বি, উইল বি অ্যান্ড মাস্ট বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, উনি তো পাকিস্তানি না, পাকিস্তানের কোনো অঞ্চলে ওনার জন্ম হয়নি, উনি এসেছেন ভারতের গুজরাট প্রদেশ থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে উর্দু কিন্তু মানে ভারতের অভিজাতদের ভাষা, এটার কেন্দ্র হচ্ছে লখনৌ, ইউপি এই অঞ্চলে। কিন্তু দেখা যাচ্ছে যে অভিজাতরা ভারতের, যারা একটা তো ফার্সি তার রাষ্ট্রভাষা ছিল, এই ফার্সি রাষ্ট্রভাষা ছাড়াও যেমন আমরা যখন দেখি নবাব সিরাজউদ্দৌলা যখন মুর্শিদাবাদে আছেন বা ঢাকায় যখন নাকি রাজধানী স্থানান্তর হয়, তখন এখানেও কিন্তু অফিস আদালতের ভাষা হচ্ছে ফার্সি, কিন্তু পারিবারিক ভাষা কিন্তু উর্দু। কাজে উর্দু হচ্ছে এক ধরনের অভিজাত শুধু না, রাজনীতি এবং সর্বক্ষেত্রে উর্দু কিন্তু একটা মানে ক্ষমতার ভাষা। আসলে তখন যারা প্রতিনিধিত্ব করত সমাজের রাজনীতিতে, অর্থনীতিতে, বিভিন্ন শ্রেণীতে, সেই ব্যাপারটা ছিল। এবং ঢাকাতেও কিছুদিন আগেও আমরা পাকিস্তান আমলেও দেখেছি যে পুরনো ঢাকায় অনেক অভিজাত পরিবারের ভাষা হচ্ছে উর্দু এবং মিক্সড হয়ে গেছে। এখন নাই, এখন একেবারেই কমে গেছে। তো এই যে রাজনীতি বা ক্ষমতার যে ভাষা, এই ভাষাটাকেই জিন্না চেয়েছিল যে এটাকে রাষ্ট্রভাষা করা। কিন্তু পশ্চিম পাকিস্তান, যেটা পাকিস্তানে তো অনেকগুলি ভাষা আছে, তারা করলো না কেন? সেখানে কিন্তু এই বাংলাদেশের মতো এই যে বৈষম্য থেকে শুরু করে সব কিছু এখনও চলছে। বেলুচদের অবস্থাটা কি? কিন্তু তারা বিদ্রোহ করেনি। সিন্ধি ভাষা, সিন্ধি খুবই ভাষা। পাঞ্জাব তো শুধুমাত্র যতটুকু পাকিস্তানে পড়েছে তার একটা বড় অংশ পড়েছে কিন্তু ভারতে, সেখানে পাঞ্জাবি ভাষা আছে, তাদের সঙ্গীত আছে, তাদের আর সাহিত্য আছে, সব কিছু আছে। বম্বেতে ফিল্মে দেখবেন এখনও উর্দুতে সাবটাইটেল দেয়, হিন্দি ছবি কিন্তু উর্দুতে সাবটাইটেল দেয়। উর্দুভাষী একটা বড় একটা সম্প্রদায় কিন্তু ভারতবর্ষেও আছে। আর সেই সময় যখন বাঙালিরা তাদের ভাষার মানে মর্যাদার জন্য বা অধিকারের জন্য আন্দোলন করলো, তখন নিশ্চয়ই বাঙালি জাতিকে আলাদা করে সবাই একটু দেখতে শুরু করলো। অবশ্যই বাঙালি মানে এই অঞ্চলের বাঙালি, যে পূর্ব বাংলা, যেটা পূর্ব বাংলায় তো বিদ্রোহটা দানা বাঁধলো। সেটার কারণ যে শুধুমাত্র ওই সময়ের
ভাষা তা না, 47-এর পরেই বোঝা গিয়েছিল যে ওরা এই অঞ্চলের মানুষকে যতভাবে সম্ভব এটাকে নিয়ন্ত্রণ করবে এবং এখানকার আত্মনিয়ন্ত্রণ অধিকারের সুযোগ কমে গেছে, এটা বুঝতে পেরেছিল। কাজেই ভাষা আন্দোলন শুধু বিচ্ছিন্ন ব্যাপার নয়, এটা তৎকালীন রাজনীতিরই একটা বড় অংশ। কিন্তু ভাষাটা একেবারে তৃণমূল থেকে শুরু করে সর্বত্র একটা আঘাত করে বসলো আর কি, এবং তার প্রভাব আসলে পরবর্তী সকল আন্দোলন সংগ্রামে পড়ল। অধ্যাপক ডক্টর সৌরভ শিকদার, আপনার কাছে আসতে চাই এবং বর্তমানে আসতে চাই। আসলে আমরা সেই যে অধিকার প্রতিষ্ঠা করলাম, তারপরে সেই মর্যাদা কতটুকু ধরে রাখতে পেরেছে। আমাদের যে সংবিধান, সেখানে 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে বাংলা আমাদের রাষ্ট্রভাষা, কিন্তু তারপরেও বাস্তবতা এই যে অনেক সরকারি কাজ, উচ্চ আদালতের কার্যক্রম এবং সরকারি নির্দেশনা এখনো ইংরেজি ভাষায় দেয়া হয়, সেটাকে আমাদের সংবিধান লঙ্ঘন করার শামিল কিনা আপনি কি মনে করেন? অবশ্যই। আপনি দেখেন যে প্রতি বছর এই যে ফেব্রুয়ারি মাস এলেই আমরা কিন্তু এই সংবিধান, বাংলা ভাষা, সর্বস্তরে বাংলা, এগুলো নিয়ে আলাপ করি। বাকি 11 মাস আমরা কি করি বাঙালিরা? আপনি কিন্তু শুরু করেছিলেন যে আমি শুদ্ধ করে বাংলা বলতে যে যদি পারি সেটা একটা ভালো ব্যাপার। আমাদের এই রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনে বাংলা ভাষার অবদান আছে, বাঙালিদের তো অবশ্যই আমাদের সেই সংগ্রাম ত্যাগ আছে। তো এখন এখানে আমরা আমাদের সংবিধানে বলেছি, কিন্তু আমাদের সব জায়গাতে একটা ব্যাপার যে আমি এটা এভাবে বলি যে কাজীর গরু কাগজে আছে, গোয়ালে নেই। তো আমাদের সব কিছু কাগজে, অভিধানে কিংবা আমাদের ধরেন এই যে মহান সংবিধানে আছে, কিন্তু আমরা এটা বাস্তবে ব্যবহার করি না। আইন আছে অনেক, কিন্তু সেই আইনের প্রয়োগ নেই। তাহলে এটা করার কাজটা কার? এটার কাজটা তো হলো সরকারের, যারা দায়িত্বে থাকেন, যারা রাষ্ট্রকে পরিচালনা করেন, তাদের কাজ হচ্ছে যে এই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। যদি তাই হয় তাহলে সেখানে বলা হয়েছে সর্বস্তরে বাংলা ভাষা, বাংলা আমাদের রাষ্ট্রীয় ভাষা। শুধু তাই না, এখানে আরও অনেকগুলো বিষয় আছে। কিন্তু পৃথিবীতে শুধু এরকম নয় যে আমাদের দেশে কিন্তু বাংলা শুধু রাষ্ট্রীয় ভাষা না বা জাতীয় ভাষা নয়, আমাদের ব্যবহারিক সর্বক্ষেত্রে কিন্তু বাংলার আমাদের প্রাধান্য, এবং বলা হচ্ছে বাংলাকে অগ্রাধিকার দিতে হবে। বিদেশি প্রয়োজনে, যোগাযোগের প্রয়োজনে আমরা ইংরেজি ব্যবহার করব, কিন্তু অন্যান্য সব ক্ষেত্রেই বাংলা। কিন্তু দুঃখজনক হচ্ছে এই যে এই বাংলাই সবচেয়ে অবহেলিত এর ভাষা এখন বাংলাদেশে। তার প্রধান কারণ আমার কাছে মনে হয় ওই এক জায়গায় বাংলা ভাষার অর্থমূল্য আমরা তৈরি করতে সক্ষম হইনি আমাদের রাষ্ট্রে। সেটা কেমন স্যার? সেটা এরকম যে বাংলা যদি আমি ভালো জানি তাহলে কি আমার কোনো সুবিধা আছে, লাভ আছে রাষ্ট্রে? আমার মাতৃভাষা বাংলা। আমি যদি ইংরেজি ভালো জানি তাহলে আমি চাকরি পাবো ভালো, বেতন পাবো ভালো, ভালো প্রতিষ্ঠানে আবেদন করতে পারবো। কিন্তু আমি যদি বাংলা ভালো জানি তাহলে কি কোনো সুযোগ আছে আমার? আচ্ছা, 52 ভাষা আন্দোলনের প্রেক্ষিতে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে বাংলা। এই বাংলাদেশে বাংলা ভাষা নিয়ে গবেষণা করার জন্য কেউ টাকা পয়সা দেয়? অথচ বিদেশে যে আমরা বাংলা ভাষার গবেষণা করছি এটা স্কলারশিপ নিয়ে তাদের পাশে, কিন্তু আমার দেশ, আমার রাষ্ট্র তো দিচ্ছে না। আচ্ছা, 52 এই রাস্তা ধরে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই বাংলাদেশে আমাদের প্রতিবেশী অনেক দেশ, এমনকি মায়ানমার কিংবা শ্রীলঙ্কার মতো, তাদের ভাষা কমিশন আছে, ভাষা পরিকল্পনা সংস্থা আছে। আমাদের কি আছে? সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য নাই। তাহলে আমি তো 1 মাসের আবেগ নিয়ে চলি, আমার পকেটে 1 মাসের একটা আবেগ আছে, এই আন্তর্জাতিকভাবে এই আবেগটা বিক্রি করে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তৈরি করেছি। কিন্তু এই আবেগটাকে ভালোবাসায় রূপান্তরিত করা, অনুভব করা, মাতৃভাষাকে ভালোবাসা, তাকে সর্বস্তরে প্রয়োগ করার জন্য যা যা করার আমরা জনগণ করি না, যারা রাষ্ট্রে আছেন দায়িত্বে তারাও কখনো করেন না, করেননি এবং করেন না। এটাই হলো বাস্তব। লাল বাতি রাস্তায় দেখলে আমাকে থামতে হবে, এটা আমি জানি, কিন্তু আমি যদি না থামি তাহলে সেই ব্যবস্থাটা কে নেবে? রাষ্ট্র। তাহলে যারা, আমি উদাহরণ দিই, ঢাকা শহরে যত গুলশান বনানীতে আপনি যখন যাবেন, যত নাম ফলক দেখবেন, এই নাম ফলকগুলো কিন্তু ওই আইন অনুযায়ী শাস্তিযোগ্য। কিন্তু আমি তো আরেকটু বলি, এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে যে একটা সময় পাকিস্তান আমলের প্রথম দিকের থেকে 10-15 বছর পর্যন্ত বিয়ের কার্ড মধ্যবিত্ত ইংরেজিতে ছাপত। আচ্ছা, 60-এর দশকে যখন আন্দোলন শুরু হলো, সব বাংলা। সাইনবোর্ড যেরকম বাংলা হয়ে গেল, একইভাবে বিয়ের কার্ড। এখন দেখেছেন সব বিয়ের কার্ড ইংরেজিতে। আমি বলে দিয়েছি, যারাই আসে তাদেরকে বলি
বৌভাত যে ভাই থেকে আপনার reception। আপনার বিয়েতে, আপনার মেয়ের বিয়েতে কতজন বিদেশি আসবে? আপনার মেয়ের বিয়েতে আমি আমি এবার যাবো না। মামুন ভাই এই সুন্দর প্রসঙ্গের সঙ্গে একটা জিনিস যোগ করি। দেখেন আপনি যে আমাদের সরকার নিয়ম করেছে, আমাদের যত ওষুধ তৈরি হয়, আমাদের দেশে ওষুধ অনেক ভালো তৈরি হয়, অনেক উন্নত মানের, এবং হ্যাঁ, বিদেশে আমরা রপ্তানি রপ্তানি করি করি, আমরা, আমরা yes। রপ্তানি করি। তো সেই ওষুধের মধ্যে কিন্তু বাংলাতে লেখা থাকে, প্রত্যেকটা ওষুধের মধ্যে ইংরেজির পাশাপাশি বাংলা এর উপাদান, ব্যবহার বিধি লেখা থাকে। এখন ওষুধে আছে, আমাদের কোন ডাক্তার বাংলায় প্রেসক্রিপশন লেখে বলেন আপনি? ব্যবস্থাপত্র যেটা লেখেন এটা কোন ডাক্তার লেখেন? আপনি আমাকে একটা উদাহরণ দিন, আমি পাইনি, হাতে গোনা হতে পারে একজন। কারণ পড়াশোনার জন্য মেডিকেলে তো তারা বাংলায় পড়াশোনা করছেন না, তো সেই জায়গাটা একটুখানি না, জানতে কিন্তু চাই যে ওষুধের যে নামটা এবং সেবন বিধি যেটা ব্যবহার করবে, এটা তো বেশিরভাগই তো অল্প শিক্ষিত কিংবা অশিক্ষিত মানুষজন ডাক্তারের কাছে যাচ্ছে। আমরা যারা সমাজের মানে কি বলা হয় প্রাধান্যপ্রাপ্ত বা সামনে এগিয়ে অগ্রসর মানুষ, আমরা হয়তো ইংরেজি বুঝতে পারবো, কিন্তু যারা বোঝে না, তো তাদের জন্য তো একজন ডাক্তার ইচ্ছে করলে লিখতে পারে। তো আচ্ছা, এই জায়গায় একটুখানি জানতে চাই, এই যে ইংরেজি জানার সাথে ক্লাস বা শ্রেণীর একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, খুব ভালো প্রশ্ন। সুন্দর বাংলা বলার সাথে কিন্তু শ্রেণীর সম্পর্ক নেই, এই কিন্তু সুন্দর ইংরেজি বলার সাথে আছে। স্ট্যালিনের একটা বই আছে, লিঙ্গুইস্টিক এন্ড দি প্রবলেমস অফ মার্কসিজম, একটা বই আছে যে মানে ভাষার যে শ্রেণী চরিত্র, ভাষা কিভাবে শ্রেণী তৈরি করে। আমাদের একটু আগেই সৌরভ বলেছেন যে আমাদের দেশে বাংলা জেনে লাভটা কি, ইংরেজি জানলে তো আমার প্রভূত উন্নতি। এবং শুধু তাই না, দুঃখজনকভাবে হলেও আমাদের দেশটা খুব অভিবাসনমুখী। আমাদের ছাত্ররা একটু হলেই বাইরে চলে যাবে, এবং দেখা যাচ্ছে GMAT, IELTS এর মানে এইগুলির স্কুলে কোচিংয়ে একেবারে শহরগুলি, আর একটু সামর্থ্যবান মানে ইংলিশ মিডিয়ামে পড়া, এটা সামর্থ্যবান মানে ইংলিশ মিডিয়ামে পড়া, এবং ইংলিশ মিডিয়ামে পড়ে কিন্তু সমাজটা ভেঙে যাচ্ছে। কারণ আমি বাংলা মিডিয়ামে পড়েছি, আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে পড়ালাম, আমাদের ওয়ে অফ থিঙ্কিং প্রথমেই কিন্তু একটা দ্বন্দ্বের সম্মুখীন হলো। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটু বলবো, আমার বিশ্ববিদ্যালয়ে বা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে দরিদ্র মেধাবী স্টুডেন্টরা আসে, যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করে আসছে। 95 মানে 95% ডেফিনেটলি বলবো যে একদম প্রত্যন্ত গ্রাম থেকে আসে এটা, এবং তারা যথারীতি এখানে পড়ে বিদেশে যেয়ে PhD করে বা উচ্চতর ডিগ্রি নিয়ে চলে আসে, কিন্তু তাদের সন্তানদেরকে ইংরেজি মাধ্যমে পড়াবার জন্য তারা অস্থির হয়ে পড়ে। কি কারণে আমি এটা বুঝি না। স্যার, এটা এই কারণে হতে পারে কারণ আমাদের উচ্চশিক্ষায় যে পরিমাণ ইংলিশে আমরা পড়াশোনা করি, যারা আমরা বাংলা মিডিয়াম, আমিও বাংলা মিডিয়ামে পড়েছি, আমাদের কিন্তু অনেকটা সংকটের মধ্য দিয়ে যেতে হয়। একটা ইংলিশ মিডিয়ামে পড়া ছাত্র যে সহজে আসলে এটা অ্যাডপ্ট করতে পারবেন, আবার অ্যাডপ্ট বলছি, সেটা কিন্তু একটা বাংলা মিডিয়ামের মানুষ পারে না। উচ্চশিক্ষায় বাংলাটা নিয়েও নিশ্চয়ই আমরা কথা বলতে পারি। একটা সমস্যা আছে, এটা আরো কঠিন সমস্যা। এই সমস্যার সমাধান করা খুব কঠিন। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের যে শাসক গোষ্ঠী আমাদের দেশে এসেছে, তাদের ছেলে মেয়েদের কয়জন এই দেশে লেখাপড়া করে? একদম, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। কয়জন লেখাপড়া করে? এবং তাদের আমারই বন্ধু বান্ধব, আমরা যারা বাংলা স্কুলের ছাত্র, আমরা যেখানে লেখাপড়া করেছি, লেখাপড়া করার পর আমি দেখেছি যে ও পাগল হয়ে যাচ্ছে ওর ছেলে মেয়েদেরকে কিভাবে। এখন আমরা ধরো 73-74 সালে ধরেন যে ছেলে মেয়েগুলো, আমাদের ছেলে মেয়েরা স্কুলে যাওয়া শুরু করেছে, তো তখন থেকেই তাদের অ্যাটিটিউড হচ্ছে, তখন এত ইংরেজি স্কুলও ছিল না, হাতে গোনা, এবং হাতে গোনা কয়েকটা স্কুল, এবং যাদের আরেকটু টাকা আছে। আমি একবার বম্বেতে গিয়ে একটা কাজে অনেক দিন আটকা পড়েছিলাম, এবং সেখানে আমি দেখলাম যে সরকারের ডেপুটি সেক্রেটারি অ্যাবাব এবং ওপরের পজিশনে যারা আছে, তারা সবাই তাদের ছেলেমেয়েরা কোদাই ক্যানেল অথবা ইন্ডিয়ার, ভারতের বড় বড় স্কুলে পড়ে, এই যে দার্জিলিং কনভেন্টে বিভিন্ন জায়গায় পড়ে। আমরা কিন্তু আমাদের দেশটাকে বাংলা ভাষাভাষীদের জন্যে বাসযোগ্য করে তুলিনি। আমাদের শাসক গোষ্ঠী, আমাদের সরকার তাদের দিকে তাকিয়ে দেখেন, যারা আমলা, যারা এই যে আজকে বিশ্ববিদ্যালয়গুলিতে যে বিশৃঙ্খলা বা বিভিন্ন জায়গায় যা কিছু হয়, কেউ মাথা ঘামায়, কিন্তু আমার তাদের ছেলেটা যদি পড়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে কিন্তু ঠিক মাথা ঘামাতো। এবং সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার নিশ্চিত না করা এক ধরনের বৈষম্য তৈরি করছে আমাদের সমাজে। ভাষার বিকৃতি বা ভাষার প্রতি অবহেলা তা না, এখানে অনেকগুলি ভাষা একসঙ্গে শুরু হয়েছে। একটা হচ্ছে বাংলা তো আছে, ইংরেজি, আরেকটা হচ্ছে আরও ভাষা, যেমন মাদ্রাসার যে ভাষা,
এখন এই যে শিক্ষা ব্যবস্থা খণ্ডিত, মাদ্রাসা বোর্ড, ঢাকা আরবি বোর্ড ব্যবহৃত হচ্ছে, হ্যাঁ, সেখানে আরবি ভাষার ব্যবহার আরবি আছে। ভাষা আর ব্যবহৃত আমাদের হচ্ছে। কালচার আবার ওই হিন্দি সিনেমা নির্ভর, হিন্দি কোরিয়ান মানে ড্রামা অনেকগুলো যুক্ত হয়ে ভাষার যাচ্ছে। অনেকগুলি ভাষার একটা একটা চাপের মধ্যে। চাপের মধ্যে আমাদের সন্তানেরা আছে। আমাদের সন্তানেরা থাকার ফলে যেটা হচ্ছে, চিন্তা কিন্তু খণ্ডিত হচ্ছে, চিন্তা খণ্ডিত হচ্ছে। আমি সেদিন এক জায়গায় বলেছি যে আমাদের জাতীয় ঐক্যের জন্য বড় একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে এখন ভাষা। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে। জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। মানে বাংলা ভাষা সুন্দর করে পড়তে এবং বলতে পারি না, আমরা লিখতে পারি না, সেটার একটা বড় উদাহরণ হয়ে দাঁড়ায় আমরা সোশ্যাল মিডিয়া। আমি জানি না আপনারা ইউজ করেন কিনা, সেখানে গেলেই দেখা যায় যে হয়তো ইংরেজি হরফে বাংলা লেখা হচ্ছে, আবার হয়তো মানে অনেক ভুল বানান, যাইকে যায় বলা তো খুবই কমন একটা ব্যাপার। সেই জায়গাগুলোতে আমরা আসলে কি করতে পারি একটা শুদ্ধ বাংলার চর্চার জায়গা? আমাদের কি কি করার আছে? প্রথমত যেটা হচ্ছে যে আসলে আমাদের শেকড়ে যেতে হবে। আমাদের প্রাথমিক স্কুল বিদ্যালয় যেটা, সেটা হলো শেকড় আমাদের। এইখান থেকে যদি আমি ভালো বাংলা না শেখাতে পারি, ভালো বাংলার শিক্ষক না দিতে পারি, ভালো বাংলা বই না দিতে পারি, তাহলে আমাদের সন্তানেরা ভালো শুদ্ধ বাংলা বানানে লিখবে না, শুদ্ধ উচ্চারণ করবে না। এবং তারই প্রতিফলন আমরা পাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে। কারণ ওই গ্রাসরুট লেভেল থেকে যেটা আসছে, সেই শিক্ষার্থী কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসে। তো ও যদি ভালো বাংলা না শিখে আসে, আমি দেখি আইসি খাইসি গেসি থেকে শুরু করে নানা রকম। অবশ্যই এটা কোনো ব্যক্তিগত পর্যায়ের কোনো মানে বলে অনানুষ্ঠানিক পর্যায়ের বাংলা হতে পারে, কিন্তু আমি যখন কোনো ক্লাসে থাকছে, কোনো অনুষ্ঠানে, তখন তো তাকে শুদ্ধ বাংলাটা ব্যবহার করতে হবে। আমাদের অন্তত জানতে হবে সেটা। প্রমিত বাংলা বলে যে কথাটা বলি আমি আঞ্চলিক ভাষার বিরোধী নই। আঞ্চলিক ভাষার প্রয়োজন আছে, আমি মনে করি আঞ্চলিক ভাষা ভাষার প্রাণ, এবং ইংরেজি ভাষাও জানা দরকার আমাদের। কিন্তু আমি যখন একটা মানে আনুষ্ঠানিক পর্যায়ে থাকবো, তখন আমি শুদ্ধ বাংলাটা বলতে হবে। সেটা শিক্ষাটা আমাদের স্কুল লেভেল থেকে চালাতে হবে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে আমি মনে করি যে পারিবারিক পর্যায়েও এটা গুরুত্ব দিতে হবে। বিদ্যালয় ছাড়াও পরিবারগুলোতে বুঝতে হবে যে আমার সন্তান যেন ভালো বাংলা বলতে পারে, এটা মানে এটা তার একটা যোগ্যতা হিসাবে দেখা হবে। আর রাষ্ট্র সেটাকে আরও বেশি সামনে নিয়ে যাবে তখনই যখন রাষ্ট্র দেখবে যে একটা ছেলে ভালো বাংলা জানলে বা একটা শিক্ষার্থী ভালো বাংলা জানলে তার জন্য ভালো ভবিষ্যৎ আছে। এই জায়গাতে আমি বারবার বলছি কথাটা, রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে, রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। আমি বলছি যে বাংলা ভাষা আমার মায়ের ভাষা, আন্তর্জাতিক। আমি তো বলছি যে আন্তর্জাতিক পর্যায়ে আজকে আমরা এত গুরুত্ব দিচ্ছি, সারা পৃথিবীর মানুষ জানছে। আমরা যেখানে যাই যে তোমাদের 21শে ফেব্রুয়ারি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে, কিন্তু আমরা তো আমাদের ভালো ভাষাকে কি সত্যি সত্যি ভালোবাসছি? সত্যি সত্যি তারকে সামনে নির্ভুলভাবে আনার জন্য, আমাদের নতুন প্রজন্মকে গ্রহণ করবার জন্য কিছু করছি? আমাদের কি কোনো ভাষা পরিকল্পনা সংস্থা আছে? এই যে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে, কোথায় কীরকম বাংলা ব্যবহৃত হবে, কেন ব্যবহৃত হবে, এই ব্যাপারে কোনো পরিকল্পনা আছে? শুদ্ধ বাংলা জানাটা কি সমাদৃত হচ্ছে, বা তার কি একটা কাজের ক্ষেত্র তৈরি করতে পারছে? এই জায়গাগুলো নিশ্চয়ই খুব খুব গুরুত্বপূর্ণ, যে কোনো সময় ভাবার জন্য। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে না, শুধুমাত্র মাতৃভাষা দিবস নিয়ে কথা বলার সময় না। অবশ্যই আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা, সমাজ সংস্কৃতি, আমাদের একটা দিবস পালনের অপসংস্কৃতি আছে। একদম, আমি অপসংস্কৃতি সেটা আমাদের দিন কেন্দ্রিক করে ফেলা। এবং দিবস পালন এবং 21শে ফেব্রুয়ারির ব্যাপারে আমি সবসময় বলি যে 20শে ফেব্রুয়ারি বাঙালি জাগ্রত হয়ে যায় ভাষা নিয়ে। 21শে ফেব্রুয়ারি রাতে একটা ঘুম দেয়, এটা পরের বছর আবার 20শে ফেব্রুয়ারিতে জাগে। তো এই যে 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এইগুলোর ক্ষেত্রেও তাই, যে আমরা আসলে আমাদের একটা দেশ, সেটা স্বাধীন হয়েছিল 16ই ডিসেম্বর, 26শে মার্চে তার স্বাধীনতা দিবস। এটা আমরা একটা আপনাদের টেলিভিশন চ্যানেলে কিছু টক শো হবে, কিছু গান হবে, এবং এর মধ্যে আমরা সারা বছর কথা বলতে চাই। সেজন্য আমরা মার্চ মাসে কথা বলছি আমাদের বা ভাষাকে নিয়ে, আমাদের মাতৃভাষা বাংলার চর্চাকে নিয়ে। অনেক ধন্যবাদ আপনারা দুজনকে। সময় স্বল্পতার জন্য আরো অনেক কিছু শোনার ছিল, নিশ্চয়ই আমরা শুনবো, আরো কথা বলবো, বছর জুড়ে কথা বলবো। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। যে ভাষায় মাকে ডাকি, যে ভাষায় মনের কথা বলি, যে ভাষায় রাগ, দুঃখ, অভিমান, ভালো লাগা, ভালোবাসার কথা বলি, সেই ভাষা যেন তার মর্যাদায় প্রতিষ্ঠিত থাকে। 1952 সালের 21শে
ফেব্রুয়ারি যে রক্ত দেয়া হয়েছে সেই রক্ত যেন বিফলে না যায়, সেই চেষ্টা, সেই আশা, সেই প্রত্যাশা, সেই কথা আমাদের বলে যেতে হবে। সেই বলা যেন অব্যাহত থাকে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আবার কথা হবে।